আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ এবং স্ক্রিন দেখতে পাচ্ছ? জানাও তো একজন। হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। Very good. আচ্ছা, আরেক মিনিট ওয়েট করি আমরা, 7:10 শুরু করি। আচ্ছা, চলো। সো আমাদের হচ্ছে লাস্ট দিন যেটুকু বাকি ছিল, এখান থেকে আমরা সেলুলার ফিজিওলজি থেকে আপাতত যেটুকু পড়বো সিরিজ এর জন্য, সেটা হচ্ছে গেটটা হচ্ছে আমাদের ওই দিন মিস হয়ে গেছিল। সো গেটটা আমি একটু দেখাবো, রিফ্লেক্টরি পিরিয়ড। সো আমি এখন যেখান থেকে যতটুকু পড়াচ্ছি তোমাদেরকে, তোমরা ঠিক ওখান থেকে অতটুকুই পড়বা। কারণ হচ্ছে আমি যখন একটা সিস্টেম পড়বো, তখন আমি তোমাদেরকে বলে দেবো যে এই সিস্টেমের সঙ্গে আরো কি কি বিষয় তোমাদেরকে অন্যান্য সিস্টেম থেকে অ্যাড করতে হবে। লাইক আমি এখন সিভিএস পড়ানোর সময় কিন্তু সেলুলার ফিজিওলজি চলে এসেছি। ওকে, সো আমার মনে হয়েছে যে সেলুলার ফিজিওলজি একটু পড়লে তোমাদের বেসিকটাও স্ট্রং হবে। দেন আমি সিভিএস ফিজিওলজিতে সিভিএস এর অ্যাকশন পটেনশিয়াল এটা পড়াবো আজকে, মানে একটু ইজি হয়ে যাবে। দেন সিভিএস অ্যাকশন পটেনশিয়াল শেষ হওয়ার পরে, আমার সিভিএস ফিজিওলজি পড়ানোর পরে দেন অটোনমিক ফিজিওলজি, অটোনমিক নার্ভাস সিস্টেমের যে চ্যাপ্টারটা আছে, ওইটা খুবই ইম্পর্টেন্ট। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছে, প্রফে অনেক কাজে লাগবে। So আমি চিন্তা করছি যে তোমাদের প্রফের এই সময়টাতে, তোমাদের প্রফের জন্য যে টপিক গুলা খুব ইম্পর্টেন্ট, আমি সেগুলা শেষ করবো, যেন তোমাদের হচ্ছে ক্লাস করলে প্রফের জন্য হেল্পফুল হয়। লাইক আমাদের সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যে অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, কোলিনার্জিক অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, এগুলো সবাই লাগবে। সো অটোনমিক নার্ভাস সিস্টেমটা আমাদের হচ্ছে সিভিএস এর জন্য ইম্পর্টেন্ট। সিভিএস যখন আমরা ফার্মাকোলজি পড়া করবো, তখন অটোনমিকটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি সিভিএস এর সঙ্গে সঙ্গে অটোনমিকটা পড়াবো। অটোনমিকটা তো আমি এর আগেই বলছি যে তুমি কত ভালো ফিজিশিয়ান হবা, এর ডিপেন্ড করে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম তুমি কেমন পারো, একটা হচ্ছে সিভিএস তুমি কেমন পারো। সো এই দুটা জিনিস আমাদের হচ্ছে একশো সময় শেষ করতে সময় লাগবে, আমরা অনেক টাইম নিব, ভালো মতো শেষ করবো। সো আসো নেক্সট হচ্ছে আমরা যেটুকু বাকি ছিল এখান থেকে, সো গেটটার কথা। সো আমি যেদিন ওই দিন তোমাদেরকে যেটা বললাম যে ডিপোলারাইজেশন যখন হচ্ছে, আমাদের যখন নট সোডিয়াম কারেন্টটা ঢুকতেছে আফটার আরএমপি, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, পরে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যখন একবার স্টেবিলাইজ হয়ে যাচ্ছে, দেন আমাদের সোডিয়াম কারেন্ট ঢুকতেছে না, নিউট সোডিয়াম কারেন্টটা কেমনে ঢুকতেছে, কিসের মাধ্যমে ঢুকতেছে, সেটা হচ্ছে আমাদের সোডিয়ামের যে চ্যানেলটা আছে, ভোল্টেজ গ্রেড সোডিয়াম চ্যানেল, সেটা ওপেন হচ্ছে। সো আমাদের এই সোডিয়াম চ্যানেল, ভোল্টেজ গ্রেড সোডিয়াম চ্যানেল আমরা যেটাকে বলতেছি, সেই সোডিয়াম চ্যানেল ইউজুয়ালি তিনটা স্টেটে থাকে। সো আমরা অ্যাকশন পটেনশিয়ালের কোন স্টেজে আমরা এই তিনটা স্টেপ পাই, সেটা আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। সো দেখো, সোডিয়ামের হচ্ছে আমাদের সোডিয়াম চ্যানেল ইউজুয়ালি দুইটা গেট থাকে, হচ্ছে অ্যাক্টিভেশন গেট, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভেশন গেট। টপে যে গেটটা থাকে সেটাকে আমি ইউজুয়ালি অ্যাক্টিভেশন গেট বলি, আর বটমে যে গেটটা থাকে সেটাকে আমি ইউজুয়ালি ইনঅ্যাক্টিভেশন গেট বলি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে তোমাদেরকে যেটুকু জানতে হবে মোস্ট ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে সোডিয়াম ফ্লো করার জন্য, ইনওয়ার্ড কারেন্ট আমাদের সেলের ভিতরে ঢোকার জন্য, সোডিয়াম কারেন্ট ঢোকার জন্য বোথ অ্যাক্টিভেশন গেট এন্ড ইনঅ্যাক্টিভেশন গেট দুটাই ওপেন থাকতে হবে, এটা মাথায় ঢোকায় রাখো। ওকে, শুধু অ্যাক্টিভেশন গেট ওপেন থাকতেছে বা শুধু ইনঅ্যাক্টিভেশন গেট ওপেন থাকতেছে, সেক্ষেত্রে কিন্তু সোডিয়ামটা ঢুকতেছে না। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। সো দেখো, আমাদের যখন আরএমপি ছিল, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ছিল, যখন আমাদের শুধুমাত্র পটাশিয়াম সেলের বাইরে যাচ্ছিল, ইন্টেরিয়র থেকে এক্সটেরিয়র যাচ্ছিল, বা পটাশিয়াম শুধু ফ্লো করতেছিল সেলের ভিতর থেকে বাইরে, তাই না? সেই জন্য তো আমাদের আলটিমেটলি আমরা যেটা পাইছি, রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের যে ভ্যালুটা আমরা সেটা পাইছি, সেটা মেইনলি পটাশিয়ামের কারণে পাইছি, যে পটাশিয়ামের পারমিয়াবিলিটি অনেক বেশি। তো ওই কন্ডিশনে আমাদের মেইনলি সোডিয়াম চ্যানেলের গেটটা কি অবস্থায় থাকে সেটা বুঝতে হবে। ওই কন্ডিশনে আমাদের সোডিয়াম যে চ্যানেলটা আছে, দেখো সেই চ্যানেলের গেট অ্যাক্টিভেশন যে গেটটা সেটা ক্লোজ থাকে, ইনঅ্যাক্টিভেশন গেটটা ওপেন থাকে। বাট প্রবলেমটা হচ্ছে তোমাকে ইনঅ্যাক্টিভেশন এন্ড অ্যাক্টিভেশন গেট দুইটাই ওপেন থাকতে হবে সোডিয়াম ফ্লো করার জন্য। দেখো, সোডিয়াম অ্যাক্টিভেশন গেট দিয়ে ঢুকি, ইনঅ্যাক্টিভেশন গেট দিয়ে বার হবে বলতে সেলের ভিতরে ঢুকবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমাদের দুইটা গেটই আমাদের খোলা লাগবে, কিন্তু রেস্টিং পটেনশিয়ালের সময় বা রেস্টিং কন্ডিশনের সময় শুধুমাত্র ইনঅ্যাক্টিভেশন গেটটা আমাদের ওপেন থাকে। সো এখানে দেখো আমাদের যে মেইন বিষয়টা, ইনক্লোজড বাট অ্যাভেলেবল স্টেট। অ্যাভেলেবল স্টেট মানে কি? অ্যাভেলেবল স্টেট মানে যখন, এই টার্মটা বুঝতে হবে যে অ্যাভেলেবল স্টেটে থাকতেছে মানে কি, রেস্টিং এট দি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, দ্য অ্যাক্টিভেশন গেট ইজ ক্লোজড, আর হচ্ছে দ্য ইনঅ্যাক্টিভেশন গেট ইজ ওপেন। এন্ড অ্যাক্টিভেশন যে গেটটা সেটা কিন্তু ক্লোজড বাট অ্যাভেলেবল। আচ্ছা, অ্যাভেলেবল কথাটা মানে কি? অ্যাভেলেবল কথাটা মানে হচ্ছে এই সোডিয়াম চ্যানেলের যে অ্যাক্টিভেশন গেটটা সেটা ওপেন হবে গিভেন দ্যাট ডিপোলারাইজেশন অকার্স। যখনই ডিপোলারাইজেশন হবে ঠিক তখনই আমাদের সোডিয়াম চ্যানেলের এই যে অ্যাক্টিভেশন গেট সেটা ওপেন হয়ে যাবে, এবং ইনওয়ার্ড কারেন্টের একটা যে খুব দ্রুত র্যাপিড যে আমাদের ফ্লো সেটা ভিতরে ঢুকবে, দেন আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা শুরু হচ্ছে আলটিমেটলি। ওকে,
সো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আর স্টেটটা আছে। সো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আমাদের আলটিমেটলি সোডিয়াম চ্যানেলের গেটটা আবারও বলতেছি কি হচ্ছে, অ্যাক্টিভেশন গেটটা কিন্তু আমাদের আলটিমেটলি ক্লোজ থাকতেছে, বাট ইনঅ্যাক্টিভেশন গেটটা ওপেন থাকতেছে। সো আমাদের রেজাল্টটা কি, ফেটটা কি, যে সোডিয়াম চ্যানেলের গেট ক্লোজড বাট অ্যাভেলেবল। তো সেকেন্ড 2 নম্বর কন্ডিশন যেটা হচ্ছে, 2 নম্বর কন্ডিশন কখন, যখন আমাদের স্লোলি সোডিয়ামের যে ইনার যে কারেন্টটা প্রয়োজন হচ্ছে ডিপোলেশন হওয়ার সময় বা অ্যাকশন পটেনশিয়াল যখন আমাদের আপস্ট্রোকটা হবে, ডিউরিং দ্য আপস্ট্রোক অফ অ্যাকশন পটেনশিয়াল কি হয়, এই যে ফিগারটা যদি খেয়াল করো, যে আমাদের যখন এই যে আপস্ট্রোকটা হচ্ছে, এখন এটাকে বলা হয় আপস্ট্রোক, অ্যাকশন পটেনশিয়ালের আপস্ট্রোক। ওকে, সো এই যে আপস্ট্রোকটা হচ্ছে কেন হচ্ছে, ইনওয়ার্ড সোডিয়াম কারেন্টের জন্য। সো ইনওয়ার্ড সোডিয়াম কারেন্ট আমরা কোত্থেকে সেলের ভিতরে ঢুকতেছে, সেটা হচ্ছে এই যে আমাদের সেলের ভিতরে ঢুকতেছে একটাই কারণে, সেটা হচ্ছে আমাদের এই যে গেটটা সেটা ওপেন হয়ে যাচ্ছে, অ্যাক্টিভেশন গেট। ওকে, সো অ্যাক্টিভেশন গেট যখন ওপেন হয়ে যাচ্ছে, তখন অ্যাক্টিভেশন আর ইনঅ্যাক্টিভেশন গেট দুইটাই ওপেন, আমাদের আলটিমেটলি সোডিয়াম ভিতরে ঢুকতেছে। So, এখন কথা হচ্ছে কতক্ষণ পর্যন্ত ঢুকবে, এটাই মোস্ট ইম্পর্টেন্ট কথা। So, আমাদের কিন্তু দুইটা দুইটা কন্ডিশন পড়া হয়ে গেল না, থার্ড কন্ডিশনটা কি, যে আমাদের যে ডিপ্লোয়েশন শুরু হলো এবং ডিপ্লোয়েশন শুরু হওয়ার পরে সোডিয়াম সোডিয়াম কারেন্ট ঢুকতেছে কিন্তু দেখো অ্যাকশন পটেনশিয়াল কিন্তু, এটা আপস্টক অফ অ্যাকশন পটেনশিয়াল কিন্তু একটা সময় কি শেষ হচ্ছে, তাই না? একটা সময় কি শেষ হচ্ছে, সে কিন্তু ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালে যাওয়ার আগে শেষ হয়ে যাচ্ছে। সো মনে করো এই যে এটা যে 0 মিলিভোল্ট হয়, এটা করো পজিটিভ 20 মিলিভোল্ট। সো মনে করো পজিটিভ বা প্লাস 10 মিলিভোল্ট বা 20 মিলিভোল্ট যেটাই বলো, এখানে এসে আমাদের আলটিমেটলি আপস্টক অফ অ্যাকশন পটেনশিয়াল শেষ হচ্ছে, বা ইনওয়ার্ড যে সোডিয়াম কারেন্টের ফ্লো সেটা অনেকটা কমে যাচ্ছে, শেষ বলবো না বাট অনেকটাই কমে যাচ্ছে। দেন এরপরে হচ্ছে দেখো এইটা যে সোডিয়াম কন্ডাক্টেন্স, চিন্তা করে দেখো কি সুন্দর মতো সোডিয়াম চ্যানেলের যে গেটটা এখন ওপেন আছে, দেন স্লোলি সোডিয়াম ঢোকাটা বন্ধ হয়ে যাচ্ছে, গেটটা ক্লোজ হয়ে যাচ্ছে। ওকে, তো গেটটা কখন ক্লোজ হয়ে যাবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো একটা স্ট্যাটিক গিয়ে যখন আমাদের ডিপ্লয়েশনটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমাদের যে গেটটার কথা বললাম আমরা, অ্যাক্টিভেশন গেট যেটা খুলছিল সেটা কিন্তু খোলাই থাকবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভেশন গেটটা ক্লোজ হয়ে যাবে। So, এইটুকু বোঝাটা ইম্পর্টেন্ট, যে একবার ডিপ্লোয়েশন যখন হচ্ছে, ডিপ্লোয়েশন যখন শেষের দিকে, তখন কিন্তু আমাদের এই ইনঅ্যাক্টিভেশন যে গেট সেটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো দেখো ইন দা ইনঅ্যাক্টিভেটেড স্টেট, 3 নম্বর, পিক অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল, দ্য অ্যাক্টিভেশন গেট ইজ ওপেন, কোনো প্রবলেম নাই, দ্য ইনঅ্যাক্টিভেশন গেট ইজ closed and channel is closed, and that means অ্যাকশন পটেনশিয়ালের যে পিকটা আছে, এই যে পিক অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল, এই জায়গাটা এসে আমাদের অ্যাক্টিভেশন গেটটা ক্লোজড, সে ঠিক আছে ক্লোজই থাকবে, যেহেতু ওপেন হয়েছিল ওপেনই থাকবে, কিন্তু ইনঅ্যাক্টিভেশন গেটটা আলটিমেটলি ক্লোজ হয়ে যাচ্ছে। ইনঅ্যাক্টিভেশন গেটটা যখন ক্লোজ হয়ে যাচ্ছে, তখন আমাদের ইনওয়ার্ড সোডিয়াম কারেন্টটা কিন্তু কমে যাচ্ছে। সো ইনওয়ার্ড সোডিয়াম কারেন্ট কমে যাচ্ছে, আমাদের পটাশিয়াম কন্ডাক্টেন্সটা আগের মতোই বাড়তেই আছে, তখন এই জন্য আমাদের রিপোর্টটা। ওকে, তো এটা বোঝাটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কেস পাইতে হবে, এটুকু বুঝলেই, যেটুকু বললাম এটুকু বুঝলেই মোর দেন এনাফ। আচ্ছা, এখন আসলে একটা টার্ম আমরা যেটা পড়বো সেটা কি, সো এই যে কথা আমি বললাম, দেখো ক্লোজড বাট অ্যাভেলেবল, ওপেন এন্ড ইনঅ্যাক্টিভেটেড। সো এই তিনটা স্টেপ পড়ে ফেলবো এখান থেকে সুন্দর মতো, যেটা বললাম। এখন রিফ্লেক্টরি পিরিয়ড মানে কি, এই রিফ্লেক্টরি পিরিয়ড সম্পর্কে তোমাদেরকে একদম বেসিক আইডিয়া থাকা লাগবে, যে হোয়াট ইজ রিফ্লেক্টরি পিরিয়ড। তোমরা ফিজিওলজি গাইডে পড়ছে রিফ্লেক্টরি পিরিয়ড মানে কি, বাট বুঝতে হবে আসলে মানেটা কি বলতেছে। সেটা হচ্ছে আমাদের যে এক্সাইটেবল সেলস, আমরা যেটা এক্সাইটেবল সেলগুলোতে আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে হবে, তাই না? সো আমাদের অ্যাকশন পটেনশিয়াল কোন ধরনের সেলস এর ক্যারেক্টারিস্টিক, এক্সাইটেবল সেলস গুলো ক্যারেক্টারিস্টিক। এক্সাইটেবল সেলস মানে কি, নার্ভ এন্ড মাসল, মানে কি স্কেলেটাল মাসল হতে পারে, কার্ডিয়াক মাসল হতে পারে, না? সো জেনারেলাইজড, আমরা এখন জেনারেলাইজড আকারে পড়ছি। সো রিফ্লেক্টরি পিরিয়ড হচ্ছে এমন একটা পিরিয়ড যেখানে হচ্ছে আমাদের এক্সাইটেবল সেলগুলা আর ইনক্যাপাবল অফ প্রোডিউসিং নরমাল অ্যাকশন পটেনশিয়ালস। এই কথাটা কিন্তু সুন্দর মতো খেয়াল করবা, যে ডিউরিং দ্য রিফ্লেক্টরি পিরিয়ড excitable cells are incapable of producing normal action potentials. তো এখানে কিন্তু বলে নাই যে আর incapable of producing action potentials, বলছে normal action potentials. দ্যাট মিনস যে যদি অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়ও, সেটা নরমাল অ্যাকশন পটেনশিয়ালস হবে না। তো সেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা সেটা বলবো। সো আমরা রিফ্লেক্টরি পিরিয়ডকে আলটিমেটলি দুইটা পিরিয়ডে ভাগ করি বা দুইটা পার্ট করতে পারি, একটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ড, একটা হচ্ছে রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ড। সো রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ড আর অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ডের ভিতরে একটা গ্রস ডিফারেন্স আছে। সো গ্রস ডিফারেন্স জানার জন্য তোমাদেরকে আগে ডেফিনিশনটা মুখস্থ করতে হবে না, জানতে হবে বা বুঝতে হবে কি বলতেছে। এটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ড, মানে এটা অ্যাবসলিউট কথাটার মানে তোমরা বুঝো, তাই না? অ্যাবসলিউট এন্ড রিলেটিভ, এই কথা দুইটা বাংলা যদি বুঝো, তাহলে কিন্তু তোমার হচ্ছে বুঝতে পারবে, ক্যাচ করতে পারবে কি বিষয়টা কি বলতেছে। সো অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ড হচ্ছে এমন একটা পিরিয়ড যেই পিরিয়ডে অন্য কোনো অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হবে না। মানে কি, দ্য অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ড ওভারল্যাপস উইথ অলমোস্ট দ্য এন্টায়ার ডিউরেশন অফ অ্যাকশন পটেনশিয়াল ডিউরিং দিস পিরিয়ড, নো ম্যাটার হাউ গ্রেট দ্য স্টিমুলাস
অ্যানাদার অ্যাকশন পটেনশিয়াল ক্যান নট বি এলিসেটেড। সো এই কথা তোমাদেরকে বুঝতে হবে। সো এখন বলতে পারো যে ভাই তাহলে অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ডের আসলে টাইম পিরিয়ডটা কত বা কত সময় ধরে অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ডে থাকে আমাদের একটা এক্সাইটেবল সেল। সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু বলছে যে সুন্দর মতো একটা কথা বলে দিচ্ছে যে absolute refractory period overlaps with almost the entire duration of action potential. So entire duration of action potential মানেটা কি? মানে হচ্ছে যে তুমি যখন তোমার ডিপ্লয়েশন শুরু হচ্ছে, এই ডিপ্লয়েশন শুরু হচ্ছে এখান থেকে তোমার অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ড শুরু হচ্ছে, হ্যাঁ? এখান থেকে অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ড শুরু হচ্ছে এবং রিপোলারাইজেশনের শুরু হওয়ার আগ পর্যন্ত দেখো এটা কি আমাদের এটা ডিপোলারাইজেশন, তাই না? আর নিচে নামাটা রিপোলারাইজেশন। তো রিপোলারাইজেশনের একটা স্টেট পর্যন্ত, রিপোলারাইজেশনের আগ পর্যন্ত না, কিন্তু রিপোলারাইজেশন কিন্তু অলরেডি হচ্ছে, রিপোলারাইজেশনের শেষ পর্যন্ত না, রিপোলারাইজেশনের একটা একটা সময় পর্যন্ত আমরা এটাকে বলতেছি অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ড। সো এই সময়টুকু কিন্তু এই যে এই সময়টুকু এটা কিন্তু অনেক বড় একটা সময়, অ্যাকশন পটেনশিয়াল অনেক বড় একটা সময়, হ্যাঁ? সো অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ড হচ্ছে এই সময়টা যে ডিপোলারাইজেশনের একদম শুরু থেকে রিপোলারাইজেশনের একটা ফেজ পর্যন্ত, যেই ফেজে তুমি যত বড় স্টিমুলাসই দাও না কেন আর কোনো অ্যাকশন পটেনশিয়াল তুমি জেনারেট করতে পারবা না, কারণ অলরেডি একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হয়েছে। এখন এর উপরে তুমি আরেকটা অ্যাকশন পটেনশিয়াল ওভারল্যাপ করতে পারবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার বলতেছি যে তুমি যত বড় স্টিমুলাসই দাও না কেন, যত বড় স্টিমুলাস মানে কি, মানে আমরা যে কতদিন পড়ছিলাম যে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হওয়ার জন্য একটা থ্রেশহোল্ড পটেনশিয়াল আছে, তাই না? থ্রেশহোল্ড পটেনশিয়াল যে সোডিয়াম কারেন্ট যখন ঢুকতেছে আমাদের সেলের ভিতরে, যখন সোডিয়াম কারেন্ট ঢুকতেছে, ইনওয়ার্ড কারেন্টটা ঢুকতে ঢুকতে এমন একটা স্টেটে আসা লাগবে যখন আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা আলটিমেটলি জেনারেট হবে। তো এখন কথাটা হচ্ছে তুমি যত সোডিয়াম কারেন্টে ঢুকুক না কেন, ডাজন্ট ম্যাটার, যত সোডিয়াম কারেন্টে ঢুকুক না কেন, তোমার থ্রেশহোল্ড পটেনশিয়াল যত থ্রেশহোল্ড পটেনশিয়ালকে যতভাবে অতিক্রম করুক না কেন, যে তোমার থ্রেশহোল্ড পটেনশিয়াল মনে করো তোমার 50 মিলি ভোল্ট, তুমি এই ইনওয়ার্ড সোডিয়াম কারেন্ট পাচ্ছ 200 মিলি ভোল্ট, তাও অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে না। এই জন্য এটার নাম হচ্ছে অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ড। খুব ভালো মতো খেয়াল করবা, ওকে? সো এটুকু বুঝলে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের যে এই যে অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ডে কেন জেনারেশন হচ্ছে না, এর বেসিসটা কি? সেটা হচ্ছে আমাদের যে ইনঅ্যাক্টিভেশন গেটটা থাকে, আমাদের সোডিয়াম চ্যানেলে যে ইনঅ্যাক্টিভেশন গেটটা থাকে সেটা কিন্তু ডিপোলারাইজেশনের পরে ক্লোজ হয়ে যায়। সেই কিন্তু এই জন্য কিন্তু বললাম যে আমাদের এই বেসিকটা, গেটের বেসিকটা জানাটা খুব ইম্পর্টেন্ট। দেখো তো এই লাইন দুটো আমি এখান থেকে একবার পড়ে তোমাদেরকে ফিগারটা দেখো, খুব খেয়াল করে ভালো মতো। যে বলতেছে দ্য বেসিস ফর দ্য অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ড ইজ ক্লোজার অফ দ্য ইনঅ্যাক্টিভেশন গেট অফ দ্য সোডিয়াম চ্যানেল ইজ ইন রেসপন্স টু ডিপোলারাইজেশন। সো আমি একটু আগে কিন্তু বলছি যে ডিপোলারাইজেশনের শেষে একটা স্টেটে গিয়ে আমাদের ইনঅ্যাক্টিভেশন গেটটা ক্লোজ হয়ে যাচ্ছে, তাই না? আর এই ইনঅ্যাক্টিভেশন গেটটা যে ক্লোজ হচ্ছে, খুব ভালো মতো খেয়াল করো, ইনঅ্যাক্টিভেশন গেটটা যে ক্লোজ হচ্ছে সেটা আবার কখন ওপেন হবে? সেটা আবার ওপেন হবে একটা সময় পরে, যে অ্যাকশন পটেনশিয়ালের যে ফেজ সেটা শেষ করতে হবে। মানে কি? মানে ডিপোলারাইজেশনের পরে মানে কি আসে? ডিপোলারাইজেশনের পরে আমাদের রিপোলারাইজেশন, ওকে? সো ডিপোলারাইজেশনের পরে রিপোলারাইজেশন হইতে হবে, দেন আমাদের ওই স্টেটে আবার ফিরতে পারবে। মানেটা কি? মানেটা হচ্ছে দেখো, সো আমাদের যে 2 নম্বর ফেজটা দেখো, 2 নম্বর ফেজটা কি? অ্যাভেলেবল, মানে হচ্ছে অ্যাক্টিভেশন এন্ড ইনঅ্যাক্টিভেশন গেট দুইটাই ওপেন। 3 নম্বর স্টেটটা দেখো, ইনঅ্যাক্টিভেশন গেট ইজ ক্লোজড। ইনঅ্যাক্টিভেশন গেট ইজ ক্লোজড এটা কখন? এটা হচ্ছে এই যে পিক অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল। সো আফটার ডিপোলারাইজেশন, পিক অফ দ্য অ্যাকশন পটেনশিয়ালের পরে আমাদের যে ইনঅ্যাক্টিভেশন গেটটা কি হয়ে যাচ্ছে? ক্লোজ হয়ে যাচ্ছে। এই ক্লোজ যে হচ্ছে এই জন্য তো সোডিয়াম কারেন্টটা ওভাবে ঢুকতে পারতেছে না, তোমার স্টিমুলাসটা দিতে পারতেছে না। কিন্তু কথা হচ্ছে স্টিমুলাস যত বড়ই হোক না কেন, সেটা হচ্ছে সে যদি অন্য কোনো ক্যাটায়ন থেকে পায়, মনে করো ক্যালসিয়াম ঢুকতেছে বা অন্য কোনো ক্যাটায়ন থেকে পাক না কেন, ইট ডাজন্ট ম্যাটার, যত বড় স্টিমুলাস হোক না কেন তোমার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারবে না। তো কথাটা হচ্ছে তাহলে বেসিসটা কি? বেসিসটা কি হচ্ছে আমাদের যে এই পিক অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল যখন আসতেছে তখন ইনঅ্যাক্টিভেশন কোডটা ক্লোজ হয়ে যাচ্ছে। কারণ তোমার কথা হচ্ছে তাহলে ভাই ইনঅ্যাক্টিভেশন কোডটা যে ক্লোজ হয়ে যাচ্ছে কখন ওপেন হবে? সো ওপেন হওয়ার জন্য এর একটা সিকোয়েন্স ফলো করে। এই যে ডিপোলারাইজেশন শেষ হলো, দেন রিপোলারাইজেশন পুরোটা শেষ হবে। রিপোলারাইজেশন পুরোটা শেষ হবে, এরপরে কিন্তু আবার গেট, এরপরে কিন্তু গেট আবার আগের জায়গায় আসবে, দেন দুইটা গেটই ওপেন হবে। ওকে, যেটা বলতে চাচ্ছি, যেটা বলতে চাচ্ছি যে ইনঅ্যাক্টিভেশন গেটটা ক্লোজ, এই ক্লোজ স্টেট থেকে ডিরেক্টলি কিন্তু গেটটা খুলতে পারবে না। খোলার জন্য কি করতে হবে? তাদেরকে আগে রিপোলারাইজেশন তো শেষ করতে হবে। আগে রিপোলারাইজেশন শেষ করতে হবে। রিপোলারাইজেশন শেষ করার পরে কোন স্টেটে আসবে? এই যে দেখো 1 নম্বর স্টেটে। আর যে স্টেটে কি হয়ে যাচ্ছে? স্টেটে ইনঅ্যাক্টিভেশন গেট ক্লোজ থাকে না, ইনঅ্যাক্টিভেশন গেট ওপেন থাকে, বাট অ্যাক্টিভেশন গেটটা ক্লোজ থাকে। এরপর স্টেজ ছিল কিন্তু অ্যাক্টিভেশন এন্ড ইনঅ্যাক্টিভেশন গেট দুটাই ওপেন। সো এই স্টেজে আসতে হলে, এই ফেজে আসতে হলে তোমাদেরকে একটার পর একটা সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। সো এই সিকোয়েন্স মেইনটেইন করার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা অ্যাকশন পটেনশিয়াল আর একটা অ্যাকশন পটেনশিয়ালকে ওভারল্যাপ করতে পারবে না একটা সময় পর্যন্ত। সেই সময়টাকে আমরা বলতেছি অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ড। আচ্ছা, এখন রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ড দেখো, যে রিপোলারাইজেশনের মাঝখান থেকে একটা ফেজ থেকে আমাদের একদম অ্যাকশন পটেনশিয়ালের শেষ পর্যন্ত, হাইপার পোলারাইজেশন পর্যন্ত হচ্ছে
রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ড। The relative refractory period begins at the end of the absolute refractory period and overlaps primarily with the period of the hyperpolarization after potential. So আমি একটা কথা বলছিলাম যে হাইপারপোলারাইজেশন মানে কি? হাইপারপোলারাইজেশন মানে গদিন কিন্তু ডেফিনিশনটা বলছেন, আরো একবার বলে দিচ্ছি। ডেফিনিশন মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট বুঝো যে হাইপারপোলারাইজেশন মানে কি। হাইপারপোলারাইজেশন মানে এটা হচ্ছে ডিপোলারাইজেশন। দেন পজিটিভ হওয়াটাকে ডিপোলারাইজেশন বলতেছি, দেন আর আবার নেগেটিভ হওয়াটাকে ডিপোলারাইজেশন বলতেছি। এমন একটা স্টেট আসে যখন আমাদের মেমব্রেন পটেনশিয়ালটা কি হচ্ছে, রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের চাইতেও নেগেটিভ হচ্ছে। দেখছো নিচে নামতেছে, খেয়াল করো। এটাকেই বলতেছি আমরা হাইপারপোলারাইজেশন। এটা কিসের জন্য হচ্ছে? পটাশিয়াম ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল। গত ক্লাসে বলছিলাম, ওকে। তো এটাকেই বলতেছি হাইপারপোলারাইজেশন। তো এই শেষ পর্যন্ত এটাকে বলতেছি আমরা রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ড। তো এখানে কি হচ্ছে রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ডে দেখো, সেটা হচ্ছে এই পিরিয়ডে অ্যাকশন পোটেনশিয়াল এলিসিটেড হবে শুধুমাত্র গিভেন দ্যাট এ গ্রেটার দ্যান ইউজুয়াল ডিপোলারাইজিং কারেন্ট ইজ অ্যাপ্লাইড। সো এইটাই কিন্তু ডিফারেন্স আমাদের, যে এর আগে কি বলছিলাম যে তুমি যতবার স্টিমুলাসই দাও না কেন, তোমার কিন্তু অ্যাবসলিউট রিফ্লেক্টরি পিরিয়ড অন্য কোনো অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে না, বাট রিলেটিভ রিফ্লেক্টরি পিরিয়ডে হবে। কারণ কি? কারণটা হচ্ছে তার ডিউরেশন তো শেষ পর্যন্ত, তার ডিউরেশন তো একদম হাইপার পোলারাইজেশন পর্যন্ত, ওকে। সো এখন যদি এরকম একটা সময় আসে এখন তুমি হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালটা আমাদের শেষের দিকে, একটা অ্যাকশন পটেনশিয়াল মনে করো শেষের দিকে আছে, মনে করো এই স্টেজে আছে, ওকে, হাইপার পোলারাইজেশন আছে। তো হাইপার পোলারাইজেশন যখন মনে করো একটা অ্যাকশন পটেনশিয়াল এই পর্যন্ত আসছে, তখন যদি মনে করো আরেকটা স্টিমুলাস জেনারেট হয়, যে স্টিমুলাসটা এর চাইতে অনেক বেশি, তো তখন অবভিয়াসলি একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হবে। এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, যে তোমার অ্যাকশন পটেনশিয়ালের যে ফোর্সটা সেটা বেশি হতে হবে। দেখো এখানে এটাই জাস্ট একবার বলা আছে যে ডিউরিং দিস পিরিয়ড অ্যাকশন পটেনশিয়াল ক্যান বি এলিসিটেড বাট গ্রেটার হইতে হবে আমাদের ইনর কারেন্ট, ওকে। সো দ্য বেসিস ফর দিস রিলেটিভ রিফ্লেক্টিভ পিরিয়ড হচ্ছে হায়ার পটাশিয়াম কন্ডাক্ট্যান্স দ্যান ইজ প্রেজেন্ট এট রেস্ট। সো এটা মানে কি, একটু আগেই বললাম যেটা, যে আমাদের এই হাইপার পোলারাইজেশনের সময় যেটা হচ্ছে পটাশিয়াম কন্ডাক্টেন্স কি হচ্ছে বলতো, রেস্টিং কন্ডিশনে যা ছিল তার চাইতেও কিন্তু বেশি হচ্ছে, ওকে। তো রেস্টিং কন্ডিশনে আমাদের কি মেমব্রেন পটেনশিয়াল -70 মিলিভোল্ট ছিল, আর পটাশিয়াম কন্ডাক্টেন্স রেস্টিং এর চাইতেও বেশি হয়ে যাচ্ছে, তার মানে -70 কে ছাড়াই যাচ্ছে, -85 এর দিকে যাচ্ছে। সেই কন্ডাক্টেন্স কিন্তু আরো বেশি বাড়তেছে, ওকে, হাইপার পোলারাইজেশনের সময় আরো বাড়তেছে হাইপার পোলারাইজেশনের সময়। তো এই সুযোগটাই কিন্তু আমাদের আলটিমেটলি নিচ্ছে রিলেটিভ রিফ্লেক্টিভ পিরিয়ড। এই সময় যদি এটার কোন স্টিমুলাস তারা পাই সোডিয়াম ইনওয়ার্ড সোডিয়াম কাউন্টের কারণে, তখন আমাদের একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হইতে পারে। সো এইটুকু মোর দেন এনাফ। সো আমাদের অ্যাবসলিউট রিলেটিভ রিফ্লেক্টিভ পিরিয়ড ডান। এখান থেকে যতটুকু পড়লাম আমরা ততটুকু পড়বা, আর প্রয়োজন নেই আপাতত। সো আমরা যেটুকু বাদ আছে সেগুলো হচ্ছে অন্য কোনো সিস্টেমে পড়াবো, লাইক সেলুলার ফিজিওলজি যখন পড়াবো তখন হচ্ছে আমরা এগুলো পড়াবো। এখন চলে আসো আমাদের হচ্ছে কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়ালে। এখন কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল তোমাদের একদম ইজি লাগবে, কোনো প্যারা নাই, উম, পানির মতো মনে হবে, ওকে। সো এখন দেখো, সো আমি সিভিএস ফিজিওলজি একদম শুরু করবো হচ্ছে কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজি। কেন শুরু করবো সেটা পরে বুঝতে পারবা, যে এখান থেকে আমাদেরকে শুরু করতে হবে। তো কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজি মানেটা কি? কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজি জিনিসটা কি? তো কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজি টার্মটা খেয়াল করো, ইলেকট্রোফিজিওলজি। ইলেকট্রোফিজিওলজি মানে কি বলতেছে? ইলেকট্রোফিজিওলজি মানে বলতেছে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন অফ দা হার্ট। সো কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজি মিন্স ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন অফ দা হার্ট। আর আমাদের হার্ট যে কাজগুলো করে, আমাদের হার্টের যতগুলো ফাংশন আছে, ফাংশন গুলো করতে হলে তো হার্টের অ্যাক্টিভেশন হতে হবে, তাই না? ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন হতে হবে। সো আলটিমেটলি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন অফ দা হার্ট ইজ কল্ড কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজি। এখন কথাটা হচ্ছে এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন অফ দা হার্টের যে কথাটা বলতেছি, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন অফ দা হার্টের স্টেপ গুলা কি? একা একা কি অ্যাক্টিভেশন হতে পারবে? বা অ্যাক্টিভেশন হওয়ার পরে কি কি স্টেপ সে কমপ্লিট করে? সো ফার্স্ট অফ অল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন অফ দা হার্টের ভিতরে কি কি পড়ে দেখো, সেই আমাদের মেইন কথা, দা কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল। আমাদের খেয়াল করো, অ্যাকশন পটেনশিয়াল যে জেনারেট হচ্ছে এটুকু কি যাচ্ছে? এরপরে কি হবে? অ্যাকশন পটেনশিয়ালটা সুন্দর মতো ট্রান্সমিট করবে, দা কন্ডাকশন অফ অ্যাকশন পটেনশিয়ালস অ্যালং স্পেশালাইজড কন্ডাক্টিং টিস্যু। স্পেশালাইজড কন্ডাক্টিং টিস্যু গুলো কি কি আছে এটা আমরা পড়বো, এসএ নোট এভি নোট, যেগুলো আমাদের পটেনশিয়ালটা কন্ডাক্ট করে, তাই না? এরপরে কি? এরপরে আমাদের যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এক্সাইটেবিলিটি এন্ড রিফ্লেক্টরি পিরিয়ডস, আগের মতোই। সো এই যে তিনটা জিনিস, এবং অটোনমিক নার্ভাস সিস্টেমের ইফেক্টটা কি হার্ট রেটের উপরে, কন্ডাকশন ভেলোসিটির উপরে, এক্সাইটেবিলিটির উপরে, ইসি। খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি এমফাসাইজ করতে পারবো না যে কতটা ইম্পর্টেন্ট আমাদের প্রতিটা কনসেপ্ট গ্রাস করার জন্য। সো এখন আমাদের আলটিমেটলি হার্টের ফাংশনটা কি, যেটা একটু আগে বললাম, যে আলটিমেটলি আমাদের হার্টের ফাংশনটা হচ্ছে
ব্লাড পাম্প করা থ্রু দ্য ভাস্কুলেচার, তাই না? সো এখন এই যে পাম্প হিসেবে কাজ করার জন্য আমাদের কি দরকার? পাম্প, হার্ট যে পাম্প হিসেবে কাজ করতেছে, মোস্ট ইম্পর্টেন্ট ভূমিকাটা কার? ভেন্ট্রিকলস, তাই না? মেইনলি হচ্ছে রাইট এন্ড লেফট ভেন্ট্রিকল। সো লেফট ভেন্ট্রিকল আর রাইট ভেন্ট্রিকল যে পাম্প হিসেবে কাজ করতেছে, সো এই ভেন্ট্রিকলের পাম্প হিসেবে কাজ করতে হলে কি দরকার বলো? তাদের তো পটেনশিয়াল, অ্যাকশন পটেনশিয়াল দরকার বা ইলেকট্রিক্যালি অ্যাক্টিভেশন দরকার। তো ভেন্ট্রিকলস মাস্ট বি ইলেকট্রিক্যালি অ্যাক্টিভেটেড, এন্ড কি ইলেকট্রিক্যালি যদি অ্যাক্টিভেটেড না হয় কন্ট্রাকশন হবে না। তোমরা যে বারবার পড়ে আসছো যে ভেন্ট্রিকলস কন্ট্রাক্ট, ভেন্ট্রিকলস কেমনে কন্ট্রাক্ট হবে? সে যদি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন না হয় বা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট না করতে পারে। ওকে, সো এই জন্য ভেন্ট্রিকলস কে মাস্ট বি ইলেকট্রিক্যালি অ্যাক্টিভেটেড এন্ড দেন কন্ট্রাকশন হবে। এখন আসো, সো একটু আগে যে আমরা সেলুলার ফিজিওলজি পড়ালাম, ওখানে কিন্তু অ্যাকশন পটেনশিয়াল যেটা পড়ছি, জেনারেলাইজড অ্যাকশন পটেনশিয়াল। ওকে, জেনারেলাইজড অ্যাকশন পটেনশিয়াল। সো আমরা এখন ডিফারেন্ট, লাইক এখন আমরা কার্ডিয়াক মাসেলের জন্য অ্যাকশন পটেনশিয়াল পড়বো। সো ইন কার্ডিয়াক মাসল কি হচ্ছে? ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন ইন কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল, আগেই বলছি। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন মানে হচ্ছে কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল, যেটা আমাদের কোথায় অরিজিনেট হয়? আমাদের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন হচ্ছে হার্টের কোথায় হয়, বা কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল কোথায় মেইনলি জেনারেশন হয়? সেটা হচ্ছে এসএ নোডে। এসএ নোড থেকে আমাদের কন্ডাক্টিং টিস্যুজ এর মাধ্যমে পুরো মায়োকার্ডিয়াম বা পুরো হার্টে সেটা ট্রান্সমিট হচ্ছে, সেটা আমরা পড়বো। তো এখন দেখো, তাহলে আমাদের কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল অরিজিন এন্ড স্প্রেড কেমন হচ্ছে অফ এক্সাইটেশন উইথিন দ্য হার্ট? সেটা হচ্ছে হার্টে দুই টাইপের মাসল থেকে মেইনলি, একটা হচ্ছে কন্ট্রাক্টাইল মাসলস, একটা হচ্ছে কন্ডাক্টিং মাসলস। খুব ভালো মতো খেয়াল করো, এটা বেসিকটা স্ট্রং থাকা বা ক্লিয়ার থাকা খুবই জরুরি। সো এটা গ্রাস করতে হবে। কন্ট্রাক্টাইল সেলস এর কাছ থেকে কন্ডাক্টিং সেলস এর কাছ থেকে। কন্ট্রাক্টাইল সেলস মানে কি? তোমার অ্যাট্রিয়াম যে কন্ট্রাকশন হচ্ছে, ভেন্ট্রিকল যে কন্ট্রাকশন হচ্ছে, কারা করতেছে সেটা? অবভিয়াসলি কন্ট্রাক্টাইল সেলস করতেছে। তো যে অ্যাট্রিয়াল এন্ড ভেন্ট্রিকুলার যে কন্ট্রাক্টাইল সেলস, এই জন্যই তো আলটিমেটলি তারা তাদের কন্ট্রাকশনটা করতে পারতেছে, তাই না? সো কন্ট্রাক্টাইল সেলস ইউজুয়ালি কোথায় থাকে? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাট্রিয়াল এন্ড ভেন্ট্রিকুলার টিস্যুতে থাকে। আচ্ছা, এখন তাহলে কন্ট্রাক্টাইল সেলসে কি হচ্ছে? অ্যাকশন পটেনশিয়ালটা আমাদের ইউজুয়ালি কন্ট্রাক্টাইল সেলস এর উপরে কাজ করতেছে। সো যখন কন্ট্রাক্টাইল সেলস এর উপরে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হচ্ছে, তখনই আমাদের কন্ট্রাকশন এন্ড জেনারেশন অফ ফোর্স হচ্ছে। সো আমাদের ভেন্ট্রিকলটা আলটিমেটলি কি করতেছে? কন্ট্রাকশন হচ্ছে। ভেন্ট্রিকল যে কন্ট্রাকশন কেমনে হবে? এই জন্য ভেন্ট্রিকল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন দরকার। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন মানে কি? মানে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন করার দরকার, তাই না? সো অ্যাকশন পটেনশিয়াল থেকে তো আমরা ভেন্ট্রিকুলার যে কন্ট্রাকশন হচ্ছে সেই ফোর্সটা আলটিমেটলি পাচ্ছি। এখন কথা হচ্ছে তাহলে কন্ডাক্টিং সেলস এর কাছে, কন্ট্রাক্টাইল সেলস এর কাছ তো বুঝলাম, ভেন্ট্রিকল কন্ডাকশন করা, তাই না? সো অ্যাট্রিয়াম এর কন্ডাকশন করা। আর কন্ডাক্টিং সেলস এর কাছ থেকে, কন্ডাক্টিং সেলস কি কি দিয়ে তৈরি? কন্ডাক্টিং সেলস খুব ভালো মতো খেয়াল করবা। কন্ডাক্ট করা কি কি সেটা? এসএ নোড, দেন এসএ নোড থেকে এভি নোডে আসতে হলে কি করতে হবে? অ্যাট্রিয়াল ইন্টারনোডাল ট্র্যাক্ট। এভি নোড থেকে হচ্ছে আমাদের আলটিমেটলি ভেন্ট্রিকুলে যাচ্ছি, হচ্ছে বান্ডল অফ ভিস, পার্কিনজি সিস্টেম। তো কন্ডাক্টাইল সেলস হচ্ছে আর স্পেশালাইজড মাসল সেলস, যেটা কিন্তু আলটিমেটলি আমাদের কোনো ফোর্স জেনারেশন করতেছে না বা কন্ট্রাকশনে হেল্প করতেছে না, বাট তারা অ্যাকশনটাকে স্প্রেড করে দিচ্ছে। অ্যাকশন কন্ডাক্টিং সেলস এর কাজটা কি? কন্ডাক্টিং সেলস এর কাজ হচ্ছে কন্ট্রাক্টাইল সেল যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতেছে, সেই অ্যাকশন পটেনশিয়ালটা পুরো হার্টে আর এন্টায়ার মায়োকার্ডিয়ামে স্প্রেড করে দেওয়া। আশা করি বুঝতে পারছো। সো এটাই হচ্ছে আমাদের কন্ডাক্টিং সেলস এর কাজ। সো এখন আরেকটা হচ্ছে কন্ডাক্টিং সেলস, আরেকটা হচ্ছে বা কন্ডাক্টিং টিস্যুর আরেকটা ইম্পর্টেন্ট ফিচার আছে, সেটা হচ্ছে তারা স্পেশালাইজড যে কন্ডাক্টিং টিস্যুর একটা ক্যাপাসিটি আছে অ্যাকশন পটেনশিয়াল স্পন্টানিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে জেনারেট করা। তো মেইনলি কি সেটা কে করে? যতগুলো কন্ডাক্টিং টিস্যু আছে তো মেইনলি সেটা এসএ নোড খুব ভালো মতো করে। সেই এসএ নোড আমাদের কেমনে হার্ট রেট কন্ট্রোল করে সেগুলো সব ডিটেইলস আসলে এখন আসো। তো এর কিভাবে আমাদের হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হচ্ছে জানাটা খুব ইম্পর্টেন্ট। এখন এসএ নোড এন্ড এভি নোডের লোকেশন যে কতটা ইম্পর্টেন্ট বোঝাটা এবং জানাটা আমি তোমাদেরকে এমফাসাইজ করতে পারবো না, খুবই ইম্পর্টেন্ট। অনেক কেস পাবা এসএ নোড আর এভি নোড আলটিমেটলি কোথায় থাকে। তো এসএ নোড দেখো আমাদের কিন্তু একদম রাইট এন্ট্রি এন্ড সুপিরিয়র ভেনা কাভার মাঝখানে, সেটা বলতে পারো এটা কি? সুপিরিয়র ভেনা কাভা, তাই না? সুপিরিয়র ভেনা কাভা রাইট এট্রিয়াম। তো রাইট এট্রিয়ামে কিন্তু আলটিমেটলি আমাদের এসএ নোডটা থাকবে, কোনো অপশন থাকবে এরকম যে এসএ নোড সিসেটেড বিটুইন, অনেকগুলো অপশন থাকবে, বাট তোমার অ্যান্সারটা কি হবে? বিটুইন সুপিরিয়র ভেনা কাভা এন্ড রাইট এট্রিয়াম, তাই না? আর so, আমি বলতে পারবো বা তুমি বলতে পারো যে এসএ নোড ইউজুয়ালি রাইট এট্রিয়ামে অরিজিনেট হচ্ছে। এভি নোডটা কথা থেকে দেখো, এভি নোড এটা হচ্ছে আমাদের ইন্টার অ্যাট্রিয়াল যে সেপ্টাম আছে। তো এটা কি? রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল, তাই না? এইটা কি মাঝখানে ভাগ করে দিয়েছে, এটা কি? ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, এভি নোডটা কিন্তু ইউজুয়ালি ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামের কাছাকাছি থাকে, হ্যাঁ? ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম মানে যেটা যে সেপ্টামটা দুইটা অ্যাট্রিয়ামকে ভাগ করে দিয়েছে। নিচে আমাদের ভেন্ট্রিকলস আছে, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকলের মাধ্যমে আমাদের যে অ্যাকশন পটেনশিয়ালটা
ভেন্ট্রিকুলার অ্যাকশন পোটেনশিয়ালটা কেমনে স্প্রেড হয়? এভি নোড দিয়ে আমাদের রাইট বান্ডল ব্রাঞ্চ এন্ড লেফট বান্ডল ব্রাঞ্চ দেন পারপেন্ডিকুলার ফাইবারস দিয়ে স্প্রেড হয়ে যাচ্ছে। সেটা কেমনে আমি বলবো। তো দেখো এসএ নোড হচ্ছে আমাদের অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন হচ্ছে বা ইনিশিয়েশন হচ্ছে এসএ নোডে। এই জন্য আমাদেরকে এসএ নোডকে কি বলা হয়? পেস মেকার অফ দ্য হার্ট। খুব ভালো মতো খেয়াল করো। The action potential of the heart is initiated in the specialized tissue of the SNOD. He serves as a pacemaker. Okay? So যখন হচ্ছে SNOD অ্যাকশন পোটেনশিয়াল ইনিশিয়েশন হচ্ছে, এরপর একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে অলওয়েজ কন্ডাকশন করার জন্য। সো এসএনওড থেকে আমাদের কি হবে? এসএনওড থেকে যে ইন্টারনোডাল যে ট্র্যাক্টস আছে, অ্যাট্রিয়াল যে ট্র্যাক্টস, এর মাধ্যমে এসএনওড থেকে আমাদের রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামে অ্যাকশন পোটেনশিয়ালটা কন্ডাকশন হবে। যে ইন্টারনোডাল যে ট্র্যাক্টস আছে ভিতরে, এসএনওড থেকে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামে যাবে। ইন্টারনোডাল ট্র্যাক্টস থেকে কন্ডাকশন আমি কোথায় যাবে? এফি নোডে। এখন এখানে একটা কনসেপ্ট, সেটা বোঝা খুবই জরুরি। সেটা হচ্ছে কন্ডাকশন ভেলোসিটি থ্রু দ্য এফি নোড ইজ কনসিডারেবলি স্লোয়ার দেন ইন আদার কার্ডিয়াক টিস্যুস। এটা কেন? এটা বুঝতে হবে, খুব ভালো মতো খেয়াল করো। আবারও বলতেছি, এসএ নোড থেকে ইন্টারনোডাল যে ট্র্যাক্টস আছে তার মাধ্যমে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম যাচ্ছে। রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়াম থেকে ওখান থেকে আমাদের এভি নোডে আসতেছে অ্যাকশন পোটেনশিয়ালটা, তাই না? আর এভি নোডে যখন ট্রান্সমিট হচ্ছে, এভি নোডে যখন আসতেছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, ওখান থেকে আমাদের অ্যাকশন পোটেনশিয়াল কোথায় যাবে? বান্ডল অফ হিতে যাবে, তাই না? দেখো বান্ডল অফ হিতে যাচ্ছে। সো এভি নোডটা, এভি নোডটা একটা চ্যানেল হিসেবে কাজ করে, কানেকশন হিসেবে কাজ করে বিটুইন অ্যাট্রিয়াম এন্ড ভেন্ট্রিকল। নামটা শুনে দেখো বুঝছো, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড মানে অ্যাট্রিয়াম থেকে হচ্ছে অ্যাকশন পোটেনশিয়ালটা ভেন্ট্রিকলে নিয়ে আসতেছে। এই যে ভেন্ট্রিকলে নিয়ে আসতেছে, এই যে নিয়ে আসার যে স্পিডটা বা কন্ডাকশন স্পিডটা খুবই স্লো। এটাই হচ্ছে একটা ব্লেসিং। কেন? কারণ এই যে স্লো কন্ডাকশন থ্রু দ্য এভি নোড, এটা ইনশিওর করতেছে যে ভেন্ট্রিকলস এর এনাফ সাফিসিয়েন্ট টাইম আছে ব্লাড দিয়ে ফিল করার জন্য। তো তুমি একটু খেয়াল করো, খেয়াল করো, খুব ভালো মতো বুঝো যে যদি কন্ডাকশনটা ফাস্ট হয়তো স্লো না হয়, তাহলে ভেন্ট্রিকল তো ব্লাড ফিলই করার সময় পেতো না, সুযোগ পাইতো না। সে ব্লাডটা ফিল করার আগে অ্যাক্টিভেশন হইতো, কন্ডাকশন হইতো। তার কাছে ব্লাড নাই কিন্তু সে কন্টিনিউসলি কন্ডাক্ট করতেছে। এই জন্য এটা একটা ব্লেসিং এভিনোডের স্লো কন্ডাকশন, যে ভেন্ট্রিকলস গেট এনাফ টাইম টু ফিল দ্য ভেন্ট্রিকল। ওকে? সো এই জন্যই তোমার আলটিমেটলি আমাদের এভি নোডের কন্ডাকশনটা স্লো থাকে এই কারণে। আচ্ছা, এবার বান্ডল অফ হিজ পার্কিনসন্স তোমার ভেন্ট্রিকলস। এভি নোড থেকে আমাদের অ্যাকশন পোটেনশিয়ালটা কোথায় যাচ্ছে? ভেন্ট্রিকলে যাচ্ছে, তাই না? ভেন্ট্রিকলে ঢুকতেছে। তো কোথায় যাবে? ফার্স্ট অফ অল বান্ডল অফ হিজে যাবে। বান্ডল অফ হিজে গিয়ে রাইট এন্ড লেফট বান্ডল ব্রাঞ্চ যাবে। দেখো বান্ডল অফ হিজে যাচ্ছে, বান্ডল অফ হিজে গিয়ে রাইট হচ্ছে লেফট বান্ডল ব্রাঞ্চ, ওখান থেকে আমাদের ভেন্ট্রিকুলার যে টিস্যুজে ছড়াই পড়বে থ্রো পার্কিনজে ফাইবারস। ওকে, আশা করি ক্লিয়ার। এখন আসো, তোমরা যে বিভিন্ন সময় পড়ছো বা যারা মেডিকেল সিরিজ দেখো, বিভিন্ন মেডিকেল, এই কথাটা বলা হয় না, তোমরা কিন্তু মেডিকেল টিভি সিরিজ দেখবে, হ্যাঁ, অনেক বেশি টিভি সিরিজ দেখবা। অনেকে তো এখানে দেখো যে কোরিয়ান ড্রামা দেখো, অন্য কোনো টিভি সিরিজ দেখো, গেম অফ থ্রোনস, ব্রেকিং ব্যাড বা যেগুলো আছে, বা মুভিজ দেখো, অনেকেই সবকিছু দেখো। সো তোমরা যেটা করবা যে টিভি সিরিজ দেখার হ্যাবিট করবা, মেডিকেল টিভি সিরিজ দেখার হ্যাবিট করবা। কারণটা কি? এতে তোমরা অনেক কিছু শিখতে পারবা, মানে তোমাদের অবভিয়াসলি এন্টারটেইনমেন্ট হচ্ছে, অনেক কিছু শিখতে পারবা, প্লাস মোটিভেশনটা অলওয়েজ থাকবে। এটা কেন বললাম? যে তুমি দেখবে অনেক কিছু টার্মের সাথে ফ্যামিলিয়ার হচ্ছে, যেগুলো তুমি তোমার হসপিটালও দেখবে না, সেগুলো তুমি দেখতে পাচ্ছ। আর অনেক অ্যাডভান্টেজ আছে। সো মেডিকেল টিভি সিরিজগুলো দেখবা, লাইক হাউস এমডি, গ্রেজ অ্যানাটমি, স্ক্রাবস, অনেক অনেক আছে। তো কেউ কেউ যদি ইন্টারেস্টেড হও, আমাকে ইনবক্স করে আমি নামগুলো বলে দেবো যে কোনগুলো তোমাদের দেখা উচিত। তো অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা, এখন আসো যে আমাদের হচ্ছে কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়ালের সঙ্গে কি ডিফারেন্সটা কি ছিল। আমাদের সেলুলার ফিজিওলজি পড়লাম, ওটা যে বেসিক ছিল, এখন আমরা এখানে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তার আগে একটা জিনিস আমরা পড়বো যে নর্মাল সাইনাস রিদম মানে কি। আমরা ইসিজি তে একটা টার্ম পড়বো। সো এখানে আগে থেকে বলে যাই যে আমরা যখন ইসিজি পড়াবো, সেটা হচ্ছে ইসিজি আমরা ইউজুয়ালি ভাবতেছি প্রভের পরে পড়াবো, যে তোমাদের হচ্ছে এর জন্য একটু সময় নিয়ে পড়াইতে পারি। সো ইসিজি যে একটা টার্ম সবসময় তুমি হচ্ছে পড়বা বা আমরা পড়াবো, সেটা হচ্ছে নর্মাল সাইনাস রিদম। এই নর্মাল সাইনাস রিদম মানেটা কি? এটার স্পেসিফিক মিনিং আছে। এর মানেটা হচ্ছে, তুমি যে ফিজিওলজি পড়লা এখন বুঝতে পারবা যে প্যাটার্ন এন্ড টাইমিং অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন অফ দ্য হার্ট আর নর্মাল। মানে কোন প্যাটার্ন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন হচ্ছে, কোন সিকুয়েন্স ইলেকট্রিক্যাল অ্যাক্টিভেশন হচ্ছে, সেই সিকোয়েন্সটা ঠিকঠাক মতো মেনটেন হচ্ছে বা নর্মাল। ওকে? সো তিনটা ক্রাইটেরিয়া মাস্ট বি মেট। নাম্বার ওয়ান, দ্য অ্যাকশন পটেনশিয়াল মাস্ট অরিজিনেট ইন দ্য এসএনএল। আবার বলতেছি, সো একটা পেশেন্টের যদি মনে করে অ্যাবনর্মাল সাইনাস রিদম থাকে, যখন টিচাররা বলবে ওয়ার্ডে যখন উঠবা, থার্ড ইয়ার ফিফথ ইয়ার ইসিজি যখন দেখবা, তারা কিন্তু বলবে যে অ্যারিদিমিয়া, অ্যারিদিমিয়া নাম শুনছো অনেকে শুনবা। অ্যাবনর্মাল রিদম মানে কি? মানে হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হওয়ার কথা ছিল এসএ নোডে, কিন্তু সেটা এসএ নোডে হচ্ছে না, সেটা তার নিচে কোথাও হচ্ছে, অ্যাট্রিয়ামে হচ্ছে। এইটা কিন্তু কথা, আমরা কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন করবো, ওকে, বা অ্যাট্রিয়াল ফ্লাটার করবো।
আমি কিন্তু জাস্ট এখান থেকে তোমাদেরকে বলে দিই। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে কি? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে হচ্ছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন একটা কি, এটা হচ্ছে একটা অ্যারিথমিয়া। মানেটা হচ্ছে তোমার আমাদের অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হওয়ার কথা এসি নোডে, কিন্তু সেটা হচ্ছে না। সেটা কোথায় হচ্ছে? অ্যাট্রিয়ামে হচ্ছে। অ্যাট্রিয়ামের বিভিন্ন জায়গায় চারপাশে হতেই থাকতেছে হতেই থাকতেছে। So একটা অ্যাবনর্মাল রিদম আমরা পাচ্ছি, যেটা আমরা প্যাথোলজিতে পড়াবো। ওকে, সো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন কিন্তু সেম। সো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন কি হচ্ছে? অ্যাকশন পটেনশিয়ালটা এসি নোডে যেরকম জেনারেট হওয়ার কথা যেভাবে, সেভাবে হচ্ছে না। তো যদি জেনারেট হয় সেটাকে আমরা বলতেছি নর্মাল সাইনাস রিদম। এরপরে আমাদের যে হার্ট রেট, সেটা কে ডিটারমাইন করে? এসএ নোড ডিটারমাইন করে। ওকে, এসএ নোড ডিটারমাইন করে। তো এসএ নোডের ইম্পালস যে কন্ডাকশন যে হচ্ছে, সেই ইম্পালস রেটটা আমাদের 60 to 100, এটা হচ্ছে নরমাল পার মিনিট। হ্যাঁ, এখন যদি এর উল্টা পাল্টা হয় সেটাকে কিন্তু আমরা অ্যাবনর্মাল সাইনাস রিদম বলি। বেশি হলে ট্যাকাইকার্ডিয়া বলি, কম হলে ব্রাডিকার্ডিয়া বলি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে দ্য অ্যাক্টিভেশন অফ দ্য মায়োকার্ডিয়াম। অবভিয়াসলি কারেক্ট সিকুয়েন্স এবং কারেক্ট টাইমিং হতে হবে, ডিলেতে হতে হবে। ডিলেতে কথা কেন বলতেছে? এই যে এভি নোডাল ডিলে, যে এভি নোডে কি হচ্ছে, এভি নোডে অনেক টাইম পাচ্ছে, তাই না? এভি নোড অনেক টাইম পাচ্ছে ভেন্ট্রিকলে হচ্ছে তোমার ফিল আপ করার জন্য। এখন তুমি একটা খেয়াল করো তো, যে এভি নোড যদি এনাফ টাইম না পায় ফিল করার জন্য, তাহলে কি হবে? পেশেন্টের কি হবে? এভি নোড যদি এনাফ টাইম না পায়, তাহলে কি হবে? পেশেন্টের হার্টটা ব্লাডে ফিল হতে পারবে না, তাই না? তো পাম্প করতে পারবে না, আলটিমেটলি কি হচ্ছে? কার্ডিওজেনিক শক ডেভেলপ করবে। সো এখন দেখো কিছু কনসেপ্ট অ্যাসোসিয়েটেড উইথ কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল। সো লিঙ্ক যদি এক্সপায়ার করে যায়, তো লিঙ্ক আমি দিব সেকেন্ড লিঙ্ক, আর যদি এক্সপায়ার না করে চলতেই থাকে, তাহলে তারা ভালো। এখন দেখো, সেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল আমরা পড়বো। সো এর আগে সেলুলার ফিজিওলজি যেটা পড়লাম, ওটা হচ্ছে জেনারেলাইজড অ্যাকশন পটেনশিয়াল। মানে অ্যাকশন পটেনশিয়াল দেখতে কেমন, কেমনে অরিজিনেট হয়, রিপোলারাইজেশন কেমন হয়, রিপোলারাইজেশন কেমন হয়, হাইপারপোলারাইজেশন কেমন হয়, জিনিসগুলা কি, কোন ক্যাটায়নের অ্যানায়ন গুলা ভূমিকা রাখে, ওই বিষয়গুলো আমরা ওখানে পড়ছি। ওকে, এখন কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়ালটা আমরা হচ্ছে শুরু করবো এখান থেকে। তো দেখো, কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়ালে যে ফিচার গুলো আছে, সেম জিনিসটা আমি একবার বলে দিচ্ছি। যে মেমব্রেন পটেনশিয়াল, এর আগেও বলছি আমি, মেমব্রেন পটেনশিয়াল বা অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি, ডিটারমিনেশন কেমনে হয়, সেটা হচ্ছে আমাদের একটা আয়নের পারমিয়াবিলিটি এন্ড কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তাই না? একটা আয়নের পারমিয়াবিলিটি এন্ড কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট দিয়ে, যে ডাউন দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যাবে না এগেইনস্ট দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যাবে, এগুলো আমাদের একটা মেমব্রেন পটেনশিয়াল ডিটারমাইন করে কার্ডিয়াক সেলও সেম। দেন একটু এটাও বলছি যে একটা সেল মেমব্রেনে যদি হাই কন্ডাক্টেন্স থাকে আর পারমিয়াবিলিটি থাকে টু অ্যান আয়ন, যেরকম রেস্টিং কন্ডিশনে পটাশিয়ামের থাকে, তাহলে কি হবে? দ্যাট আয়ন উইল ফ্লো ডাউন ইটস ইলেকট্রোকেমিক্যাল gradient and attempt to drive the membrane potential towards its equilibrium potential। খুবই সোজা এবং খুবই মজার। দেখো, সো পটাশিয়ামের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের আলটিমেটলি ডাউন ইটস ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট ফ্লো করে ইন্টারসেলুলার থেকে এক্সট্রাসেলুলার দিকে, কোথায় যায়? ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালের দিকে সে যাইতে চায়। কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে কিন্তু সেম। ওকে, তো সিমিলারিটিস গুলো কিন্তু অনেক সেম। দেন আমরা কি বলছি, যে মেমব্রেন পটেনশিয়াল আমরা ইউজুয়ালি কি দিয়ে এক্সপ্রেস করি? মিলিভোল্ট দিয়ে এক্সপ্রেস করি, বা ইন্টারসেলুলার পটেনশিয়ালটা আমরা রিলেটিভ টু এক্সট্রাসেলুলার পটেনশিয়াল দিয়ে এক্সপ্রেস করি, তাই না? লাইক যদি আমরা বলি যে মেমব্রেন পটেনশিয়াল -85 মিলিভোল্ট, মানেটা কি? মানে এটা হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল 85 মিলিভোল্ট এন্ড ইন্টেরিয়র সেল হচ্ছে নেগেটিভ। যদি বলি +85 মিলিভোল্ট, যদি বলা হয় যে মেমব্রেন পটেনশিয়াল +85 মিলিভোল্ট, এর মানেটা কি? মানেটা হচ্ছে আমাদের মেমব্রেন পটেনশিয়াল 85 মিলিভোল্ট এন্ড সেল ইন্টেরিয়র পজিটিভ। আচ্ছা, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সেই আগের মতোই, কার্ডিয়াক সেলে কেউ ডিটারমাইন করে, পটাশিয়াম আয়ন ডিটারমাইন করে। রেস্টিং কন্ডিশনে পটাশিয়ামের কন্ডাক্টেন্স সবচেয়ে বেশি থাকে, এবং এই পটাশিয়াম এর কন্ডাক্টেন্স এতই বেশি থাকে যে তার ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালের দিকে সে মুভ করতে চায়। কিন্তু সোডিয়ামের কন্ডাক্টেন্স কম থাকে রেস্টিং কন্ডিশনে, এই জন্য সোডিয়াম রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে খুবই লো কন্ট্রিবিউশন করে। আচ্ছা, এরপরে আসো সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের কথা। সো আমি তো কতদিন এক্সাম্পল তোমাদেরকে দিছিলাম সোডিয়াম পটাশিয়াম আয়ন দিতে, না কিভাবে একজন ঢুকতেছে একজন বার হচ্ছে। তো এই যে সোডিয়াম এন্ড পটাশিয়াম এটিপিএস, এই যে পাম্পের কথা যেটা বলছিলাম, সেটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। যে একটা সেলে অল টাইম সোডিয়াম এন্ড পটাশিয়াম কনসেন্ট্রেশন যে হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যে মেইনটেইন হচ্ছে একটা সেলে, অল টাইম সোডিয়াম এন্ড পটাশিয়াম যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মেইনটেইন হচ্ছে, এটা কিন্তু আমাদের কার মাধ্যমে হচ্ছে? সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এর মাধ্যমে হচ্ছে। এটা আমি তো কতদিন বলছিলাম, সো আজকে বোধহয় বলার প্রয়োজন নেই, আমি কি আর একবার দেখাবো কিনা। সো দেখো, সেটা কেন বলতেছি, এটা হচ্ছে সো গদিন যে কথাটা বলছিলাম, যে আমাদের কি হচ্ছে, আমাদের ইন্টিরিয়রটা কেন নেগেটিভ, কারণ হচ্ছে আমাদের তিনটা আলটিমেটলি সোডিয়াম কি হচ্ছে? বাইরে যাচ্ছে, এন্ড দুইটা পটাশিয়াম ঢুকতেছে, তাই না?
সো অলওয়েজ যে একটা, এই যে আমাদের একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কিন্তু অলওয়েজ মেনটেন হচ্ছে, অলওয়েজ একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মেনটেন হচ্ছে কার মাধ্যমে? সোডিয়াম এন্ড পটাশিয়াম। সো এই যে গ্রেডিয়েন্টটা মেনটেন হচ্ছে বা ভিতরে ঢুকতেছে আর হচ্ছে বার হচ্ছে, এটা ইচ্ছা মতো না, তার জন্য এটা কি দরকার? এটিপি দরকার। তার জন্য কি দরকার? এটিপি দরকার। তো এই পাম্পটা আমরা কি বলি? এই পাম্পটাকে আমরা বলি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। তো সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প কিন্তু আমাদের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মেনটেন করার জন্য সবসময় দরকার, এটাই বলতে চাইছি। ওকে, আচ্ছা। এরপরে ডিপোলারাইজেশন মানে কি? রিপোলারাইজেশন মানে কি? হাইপারপোলারাইজেশন মানে কি? তোমরা সবই জানো। ডিপোলারাইজেশন মানে মেমব্রেন পটেনশিয়ালটা আরো লেস নেগেটিভ হবে। লেস নেগেটিভ হচ্ছে, আমরা কিন্তু একটা টার্ম এখানে ইউজ করতেছি, লেস নেগেটিভ। আমরা পজিটিভ বলতেছি বোঝার সুবিধার্থে, কিন্তু বইয়ে কিন্তু কোথাও ইজিলি পজিটিভ লেখা থাকে না। ওকে, এটা একটু ডিপ্লোম্যাটিক ভাবে ওইতে লেখি যে লেস নেগেটিভ। আচ্ছা, দেন আমাদের হচ্ছে হাইপারপোলারাইজেশন মানে কি? রিপোলারাইজেশন মানে কি? আমরা সবই জানি, এগুলা পড়াইছি। থ্রেশহোল্ড পটেনশিয়াল মানে কি বলো? থ্রেশহোল্ড পটেনশিয়াল মানে এমন একটা পটেনশিয়াল ডিফারেন্স যে জায়গায় আমাদের ইনওয়ার্ড কারেন্টটা আউটওয়ার্ড কারেন্টের চাইতে বেশি হচ্ছে। মানে কি? মানে যখন আমাদের অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হচ্ছে, তাই না? যখন আমাদের অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হচ্ছে কার মাধ্যমে হচ্ছে? মনে করো সোডিয়াম যখন ঢুকতেছে, তো সোডিয়াম ঢুকতে ঢুকতে কোন জায়গাটায় এসে অ্যাকশন পটেনশিয়ালের স্টার্টটা হচ্ছে? থ্রেশহোল্ড পটেনশিয়ালটাকে কোথায় ক্রস করতেছে? যখন সোডিয়ামের যে ইনওয়ার্ড কারেন্ট পটাশিয়ামের আউটওয়ার্ড কারেন্টের চাইতে বেশি, ঠিক ওই সময় কিন্তু আমাদের অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হচ্ছে বা থ্রেশহোল্ড পটেনশিয়ালকে ক্লোজ করতেছে। মানেটা কি? সো এই যে দেখো, যে কথাটা বললাম যে আমাদের আলটিমেটলি কি হচ্ছে, অ্যাকশন পটেনশিয়ালের সময় কি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, যখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে যখন আমাদের সেলটা আর যখন থাকে না, যখন আমাদের সোডিয়াম ঢুকতেছে, পটাশিয়াম বার হচ্ছে, বিষয়টা তো এরকম, তাই না? এখন সোডিয়াম যখন যখন ওপেন হয়ে গেছে, ভোল্টেজ গেটেড সোডিয়াম যখন ওপেন হয়ে যাচ্ছে, তখন তো অনেক বেশি সোডিয়াম অনেক র্যাপিডলি ঢুকতেছে, অনেক র্যাপিডলি ঢুকতেছে। তো ইনওয়ার্ড সোডিয়ামটা আলটিমেটলি কি হচ্ছে? ইনওয়ার্ড সোডিয়াম সেটা আলটিমেটলি গ্রেটার দেন আউটওয়ার্ড পটাশিয়াম। সো সোডিয়াম যখন ঢুকতেছে, একই সাথে তো পটাশিয়াম বার হচ্ছে, তাই না? সোডিয়াম যখন ঢুকতেছে আমাদের, একই সাথে পটাশিয়াম বার হচ্ছে, কিন্তু কোন জায়গাটা এসে আমাদের থ্রেশহোল্ড পটেনশিয়াল আমরা বলতেছি, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কোন জায়গাটা এসে? ইনওয়ার্ড সোডিয়াম কারেন্ট, আমরা বলতেছি ইনওয়ার্ড সোডিয়াম কারেন্ট ইজ গ্রেটার দেন আউটওয়ার্ড পটাশিয়াম কারেন্ট। এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ইনওয়ার্ড সোডিয়াম কারেন্ট ইজ গ্রেটার দেন আউটওয়ার্ড পটাশিয়াম কারেন্ট। আচ্ছা,